গত ৪৮ ঘন্টা দুটো পরপর বড় অগ্নিকাণ্ড এবং যাতে প্রায় ১৮ জন মানুষের মৃত্যু। এটা অগ্নি নিরাপত্তা মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল। সেটা আপনি বীরভূম বলুন আর আপনি একেবারে খাস কলকাতায় বলুন, দুটো অগ্নিকাণ্ডের ঘটনা প্রশ্ন তুলে দিল যে তাহলে কি ফায়ার সেফটির বিষয়ে এতটা ঢিলেঢালা ব্যবস্থা নেওয়া হয়েছিল? এই দুটো অগ্নিকাণ্ডের ঘটনা একাধিক মানুষের শুধু প্রাণ কেড়ে দিল নয়, বরঞ্চ তারাপীঠের মতো সাধনক্ষেত্র আর পুণ্যতীর্থে মানুষ গিয়ে হোটেলে থাকতে গেলে 5 বার ভাববেন। আর শহর কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের মতো জায়গায় যেখানে বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসা করানোর জন্য উইথ পাসপোর্ট তারা এই দেশে আসেন, তাদের কিন্তু মনে একটা সংশয় তৈরি করে দিল। শুধু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, আরও একাধিক দিকে যদি আমি আঙুল দিই তাহলে সেখানেও অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে ভুরি ভুরি প্রশ্ন উঠবে। তৃণমূল জমানা যখন চলছিল, অর্থাৎ তৃণমূলের শাসন যখন চলছিল, বড়বাজার থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে আরও একাধিক জায়গায় বড় অগ্নিকাণ্ড ঘটেছে। এই রাজ্যে আমরি হসপিটালের মতো যে হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সেখানে প্রায় 100 জন মানুষের মৃত্যু হয়েছে এই আগুনের ঘটনায়। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে এছাড়াও বাম আমল থেকে শুরু করে তৃণমূলের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায়। কিন্তু তারপরেও অগ্নি নির্বাপন ব্যবস্থাকে এতটা ক্যাজুয়াল নিচ্ছেন কেন হোটেল মালিকরা বা যারা বড় বড় রেসিডেন্সে রয়েছেন তারা, যারা মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে রয়েছেন তারা, কলকাতা বড়বাজারের মতো অত্যন্ত ঘিঞ্জি জনবহুল এলাকার সেখানকার ব্যবসায়ীরা, নাকি একেবারে ঢিলেঢালা গাফিলতিতেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে? যত্রতত্র ছড়িয়ে রয়েছে ইলেকট্রিকের তার, আর একের পর এক অগ্নিকাণ্ডে সেই শর্ট সার্কিটকেই মূল দায়ী করছে দমকলের প্রিলিমিনারি ইন্সপেকশন। তাহলে ফায়ার লাইসেন্সের ক্ষেত্রে দেদার খুল্লাম খোল্লা ছুটছিল, নাকি এই হোটেল মালিকেরা বা বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ফায়ার লাইসেন্স নেওয়ার প্রয়োজনই মনে করেননি অনেক ক্ষেত্রে? তাহলে তাদের যে ফায়ার অডিট হওয়ার কথা সেটা হয়েছিল, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। এক্সটিংগুইশার যেগুলো ফায়ার প্রিভেন্ট করবার জন্য লাগে, একাধিক জায়গায় আমাদের রিপোর্টাররা খুঁজে পাচ্ছে যে তার এক্সপায়ারি ডেট ওভার হয়ে গিয়েছে। তার কি কারণ? সেগুলোকে ফার্দার রিফিলিং করবার কোনো ব্যবস্থা কেউ নেয়নি কেন? যার খেসারতে বহু মানুষের মৃত্যু, আমি শুধুমাত্র এই 18 জন মানুষের মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ রাখবো না। ঘিঞ্জি জায়গায় একের পর এক হোটেল তৈরি হয়েছে, লজ তৈরি হচ্ছে, হোমস্টে তৈরি হচ্ছে, তার ছাড়পত্রটা কে দিচ্ছে? আজকে রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন 100 দিন আমাদের কাছে এই সমস্ত ত্রুটি বিচ্যুতি খুঁজে বার করবার জন্য যথেষ্ট নয়। তিনি আঙুল তুলেছেন ফিরহাদ হাকিম, যিনি পুরো নগর উন্নয়ন দপ্তর দেখতেন তৃণমূলের জমানায়, এবং সঙ্গে তিনি কলকাতার মেয়র ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ছায়ার সঙ্গী এই ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অগ্নিমিত্রা পাল। আসুন আমি পরিচয় করে দেব যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তারপর প্রত্যেকটি বক্তব্য এবং এর কারণ খুঁজে বার করবার আমরা চেষ্টা করব। বিজেপির তরফ থেকে দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাবো। জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুজিত কুমার পাটোয়ারি আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাবো। আমাদের সঙ্গে কেজিটিএমসির তরফে নীলাঞ্জন দাস রয়েছেন আমাদের সঙ্গে, নীলাঞ্জনকে স্বাগত জানাবো। সঙ্গে উদয় অধিকারী, প্রাক্তন দমকল, আসছে নীলাঞ্জন, প্লিজ নীলাঞ্জন। কেজিটিএমসি মানে হচ্ছে কালীঘাট তৃণমূল পন্থী হিসাবে নীলাঞ্জন দাস, উদয় অধিকারী, না কুণাল ঘোষ, আর আমাদের সঙ্গে উদয় অধিকারী রয়েছেন, প্রাক্তন দমকল কর্মী। এর আগেও কলকাতার খুব সম্ভবত সেক্টর 5 বা সল্টলেক এলাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি অ্যাঙ্কার ছিলাম, উদয়বাবু আমাদের সঙ্গ দিয়েছিলেন। আমি উদয়বাবুর কাছ থেকে শুরু করি। উদয়বাবু, আপনি সেই সময়তেও একাধিক অভিযোগ আপনি তুলেছিলেন যে কোন কোন কারণের জন্য। সেই জায়গাগুলো আজকে আরেকবার রিপিট করতে হবে যে কিভাবে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে দুর্নীতি হতে পারে বা হয়, বা কেন এত মানুষের প্রাণ যায়, কোন জায়গায় ফাঁক ফোকর। আসুন আপনার উত্তর শোনার আগে আমি দেখে নেব আমাদের খোলা চিঠি আপনাদের সামনে রাখবো। দেখুন, বেহালা বাজান নীরজ জেঠুর মতো
আদিগঙ্গার পাড়ে বসে চক্ষু মুদে বিষ্ণুমাতার অবতার হয়ে আপনি বেহালা বাজাবেন, আর ওপাশে জ্বলবে তারাপীঠ কলকাতার হোটেলগুলি। দু জায়গায় 18টি মানুষ মরল। ঠেকুর তুলছেন হাকিম সাহেব, ঠেকুর তুলছেন সুজিত, জাভেদ, এমনকি আপনিও। দুটি হোটেলে আগুন লাগার পেছনে উঠে আসছে পরিকাঠামোর অভাব। ইমার্জেন্সি এক্সিট বন্ধ ছিল, ফায়ার অ্যালার্ম ছিল না, অগ্নি নির্বাপন যন্ত্র কার্যকর ছিল না। এ তো গেল খাতায় কলমে গাফিলতি, কিন্তু আসলে তো তা নয়। আপনি সহ আপনার ডান বাম সকলে শাইলকের মতো অ্যান্টোনিওদের বুকের তাল তাল মাংস খেতে চেয়েছেন রক্তসহ। সে কি স্পৃহা! এলোমেলো করে লুটপাট চালিয়েছেন ক্ষমতার 15 বছর। দুহাতে লিফলেটের মতো বিলিয়েছেন অনুজ্ঞাপত্র। হোটেলগুলির পরিকাঠামো কেমন, তাদের সুরক্ষা বিধি আদেও আছে কিনা নজর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। শুধু কারি কারি টাকা জমা হয়েছে নিজেদের তহবিলে। না না, এ কথা আমার নয়, এ কথা বলছে রাজ্যের জনগণ। তাই তো আপনার আমলের মন্ত্রিসভায় থাকা তালেবরগুলির সেকেন্ড হোম হয়ে উঠেছে জেল হাজত। তাই তো ঘাসফুলের বিরুদ্ধে দুর্নীতির ফাইল লিখতে গেলে মহাভারত হয়ে যায়। তাই তো আদালতের সুরক্ষা কবচের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হয় ভাই ভাইপোদের। তৃণমূল শাসনকালে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি কালদেবীর মতন লঙ্কা ভাগ করে চলেছিল। বারবার অভিযোগ উঠেছে নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই জলাভূমি বা ঘিঞ্চি এলাকায় বহুতল হোটেল নির্মাণের ছাড়পত্র দেওয়ার। তৃণমূলের ধনপতি পালেদের সব থেকে প্রিয় খাবার গরিবের রক্ত। অস্বীকার করতে পারেন, যুক্তি সাজাতে পারেন, কিন্তু রাজনীতির হাত মাথায় না থাকলে এমন দুর্নীতি চলে কিভাবে? উত্তর আছে আপনার কাছে। মির্জা গালিব স্ট্রিটের মতো ঘিঞ্চি এলাকায় কিভাবে বছরের পর বছর ধরে একটি হোটেল ফায়ার লাইসেন্স ছাড়া ব্যবসা চালাচ্ছিল? পুরসভা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? ব্যবসা হলো, বিদেশ ভ্রমণ হলো, কোটি কোটি টাকা হলো, টক টু মেয়র হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এখন প্রাক্তন মেয়র বলছেন হোটেলের ফায়ার অডিট হয়েছে কিনা সেটা দেখা মেয়রের কাজ নয়। সাবাস হাকিম সাহেব, সাবাস। তবে এখন আর আপনার মগের মুলুক নেই। শুভেন্দু অধিকারী জানিয়েছেন সব হিসেব নেওয়া হবে। যাদের অপ্রকাশিত স্বপ্নগুলির চিতা জ্বালালো আপনাদের সীমাহীন লোক, তাদের জীবনের দাম চোকাবেন কিভাবে? আপনি আজ ক্ষমতায় নেই, কিন্তু আপনার পাপের খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে। শুধু নিজের ভালোর জন্য এত পাপ সহ্য হবে? জানেন তো, ভগবানের মারে আওয়াজ হয় না। প্রবল প্রত্যাঘাতের অপেক্ষা করুন। ভগবান আছেন, তিনিই জবাব দেবেন। ইতি আপনার পাপের খেসারত গোনা এক রাজ্যবাসী। তো অনেক রাজ্যবাসীর মনের কথা, আবার হয়তো অনেকের নয়। কিন্তু কেন অগ্নিকাণ্ড ঘটছে, উদয়বাবুর কাছ থেকে সেই কারণটাকে, যেহেতু তিনি দমকল দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে, দমকলের খুঁটি নাটি, অগ্নি নির্বাপন ব্যবস্থা, তার লাইসেন্স দেওয়া ইত্যাদি ইত্যাদি, ফায়ার অডিট, উদয়বাবুর থেকে ভালো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কাজে আমাদের আজকের প্রথম বক্তা উদয় অধিকারী, প্রাক্তন দমকল কর্তা। উদয়বাবু কি বলবেন, কেন ঘটছে এই ধরনের অগ্নিকাণ্ড? কোথায় ত্রুটি বিচ্যুতি, ফাঁক ফোকরটা কোথায়? কার গাফিলতির জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটে, যেখানে ফায়ার একবার লাগলে তারপর তাকে নিয়ন্ত্রণ করার কার্যত হাতে কিছুই থাকে না? প্রথম কথা বলি যে ফায়ার তো আটকানো যাবে না। ফায়ার একটা অ্যাক্সিডেন্টাল ফায়ার হয়, একটা হিউম্যান ফেলিওর হয়, একটা ম্যান মেড হয়, মানে যেটাকে আমরা আর্সন বলি। বিভিন্ন কারণে ফায়ার হতে পারে, কিন্তু ফায়ারটা আমাদের ওই হিউম্যান নেগলিজেন্সি, ফেলিওর না, নেগলিজেন্সির কারণে যেটা হয়, সেটার জন্য অনেকাংশে, আমি বলছি না যে আমি এক্ষুনি আপনাকে যেটা বলবো তাতে ফায়ার একদম জিরো হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে বা সারা ওয়ার্ল্ডে, এরকম কোনো নিদর্শন নাই। ওয়ার্ল্ডের অনেক দেশে অনেক ডেভেলপড ফায়ার ব্রিগেড, অনেক স্ট্রিক্ট ওরা নিয়ম কানুন মানার ক্ষেত্রে। আমাদের রাজ্যে কি হয়, বামফ্রন্টের আমল থেকে এখনও পর্যন্ত আমার অভিজ্ঞতা যেটা,
যদিও এই সেকশন ডিসেন্ট্রালাইজ হওয়ার আগে, অর্থাৎ এই ফায়ার সেফটি অডিট হওয়া, কোথায় কী ভায়োলেশন আসে ধরা, নোটিশ সার্ভিস করা, লিগাল অ্যাকশানে মুভ করা, এই কাজগুলোর সাথে আমি ডাইরেক্টলি জড়িত ছিলাম না ইচ্ছাকৃতভাবে। মানে আমি রিফিউজ করেছি ওই পোস্টিংগুলো যখন এসছে আমার টেনিওরে। তারপরে 2003 সালে তদানীন্তন সরকার একটা আইন করলেন, সেই আইনটা আজও অ্যাক্টিভ আইন, কিন্তু ওই আইনটাকে না সেই সরকার ইমপ্লিমেন্ট করলেন, তারপরে সরকার গেল 15 বছর, তারা করেননি। বর্তমান সরকার এটা করবেন কি না সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে এক্ষেত্রে একটা কথা আমি না বলেই পারছি না, এই যে আইনটা তৈরি হয়েছিল সেই আইনটা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950, তারপরে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2003, নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ফায়ার প্রিভেনশন অ্যান্ড সেফটি রুলস 2003। 2024 সালে বর্তমানে যিনি সেক্রেটারি তিনি ভোট করে ওনার কোন ক্ষমতা বলে, সেই সময় উনি ছিলেন আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, কোন ক্ষমতা বলে আমাদের সেকশন 2 ক্লজ H(b) সেটাকে সুপারসিড করে দিয়ে টোটাল রুলসটাকে ভয়েড করে দিয়ে নিজে একটা সেলফ সার্টিফিকেট, গভর্নমেন্ট নোটিফিকেশন নাম্বার 1961, তারিখ হচ্ছে 5/3/2024, ডিউরিং দ্যাট টাইম হি ওয়াজ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফ আওয়ার ডিপার্টমেন্ট। উনি এইটা যে করেছেন, আই ডু বিলিভ যে উনি ভেস্টেড কজে করেছেন, কারণ আইন, সেই আইন সংশোধন করতে গেলে আমি যতটা জানি সেটা হচ্ছে অ্যাসেম্বলিতে আবার নতুন করে আইনটাকে বাতিল করে নতুন আইন আবার প্রণয়ন করতে পারে। উনি কোন জাদু বলে আমার দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থাকাকালীন ওই আইনটা পুরো ওই যে বললাম ওই সেকশন 2 ক্লজ H(b) সুপারসিড করে যেটা করলেন, সেটাতে উনি চালু করলেন সেলফ সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি একটা NOC পেতে চান, আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন তখন আপনি যা বলবেন যে আমার হোটেলে এই আসে, ওই আসে, এক্সটিংগুইশার আসে, জল আসে, দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড ব্লাইন্ডলি বাই দি ডিপার্টমেন্ট। এর পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে আপনি বলুন তো? যেখানে আমার আইনে পরিষ্কার বলা আছে যে তোমাকে থার্ড পার্টি এজেন্সি বলতে লাইসেন্স এজেন্সি দিয়ে সেফটি অডিট করাতে হবে, কারণ দমকলের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে জীবনে কেউ পারবে না রেগুলার কোর্সে সেফটি অডিট করতে। তার কারণ হচ্ছে একটা স্টেশনের যে স্টেশন অফিসার, তারাই বেসিক্যালি মানে নিচের লেভেল থেকে শুরু করছে যারা এন্টাইটেল সেফটি অডিট করার ক্ষেত্রে। তো সে স্টেশন চালাবে, স্টেশনের অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, না আগুনে যাবে, আর না পাড়ায় পাড়ায় সেফটি অডিট করে বেড়াবে। এ কি সম্ভব? একটা কি দুটো স্টেশন অফিসারের পক্ষে? আপনি খোঁজ নিয়ে দেখবেন, একটা ফায়ার স্টেশন ইকুয়াল টু 4টে পুলিশ স্টেশন। 4টে পুলিশ স্টেশনে যতটা এরিয়া, তার ভেতরে একটা ফায়ার স্টেশন আছে। আপনারা জানেন তারাতলার আগুনে আমার একটা স্টেশন অফিসারকে সাসপেন্ড করলো, অন্যায়ভাবে করলো অনুজ শর্মা। প্রেজেন্টলি হি ইজ ডিজি, ডিউরিং দ্যাট টাইম হি ওয়াজ ডিজি। তারপরে আরও তো কতগুলো ফায়ার হলো সিমিলার, যে বিল্ডিংগুলো NOC ছিল না সেগুলোতে উনি সাসপেন্ড কেন করেননি? আর এক্ষেত্রে উনি অবৈধভাবে সাসপেন্ডটা করলেন কেন? সাসপেনশনের কজ কী লেখা ছিল জানেন? যে তুমি রেগুলার ফায়ার সেফটি অডিট করোনি। ফায়ার ফাইটিংয়ের ফেলিওর নয়, রেস্কিউয়ের ফেলিওর নয়। ফেলিওর কোথায়? সাসপেনশন অর্ডারের মধ্যে লেখা রয়েছে রেগুলার সেফটি অডিট করেনি। ইজ ইট পসিবল ফর এ সিঙ্গেল স্টেশন অফিসার টু কন্ডাক্ট রেগুলার ফায়ার সেফটি অডিট ইন দি জুরিসডিকশন হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু? না, এই যে আমাকে উদয়বাবু বলুন, এই যে ফায়ার সেফটি, ফায়ারের তো একটা পারমিশন নিতে হয়। মানে একটা বিল্ডিং ধরুন তৈরি হলো, এবার সেই বিল্ডিংয়ে যখন বিভিন্ন ইলেকট্রিসিটির ইমপ্ল্যান্টেশন হয়ে গেল, আমি বুঝে গেছি, ধরুন একটা হোটেল, আমি কি বলতে চাইছি, এর একটা পেপার ওয়ার্ক তো আছে। মানে এটা কি দমকল দপ্তরের কাছে তারা যেতে বাউন্ড টু থাকবে না, নাকি দমকলই সেখানে গিয়ে ফায়ার অডিট করবে নিজেরা, মানে স্বতঃপ্রণোদিত ভাবে? আগে তো ম্যানুয়ালি হোক না, অডিট রেগুলার কোর্সে করার দরকার, সেটা আইনেই বলা আছে।
কিন্তু অডিটটা করার কথা লাইসেন্স এজেন্সি, ওই যে আপনাকে রুলটা কোট করলাম, সেই রুল অনুযায়ী এই সাবজেক্টটা দেওয়ার কথা লাইসেন্স এজেন্সিকে। যেহেতু তখন তারা রিয়েলাইজ করেছিল যে ফায়ার ব্রিগেডের ফায়ার স্টেশনের অফিসারকে দিয়ে এই টোটাল পশ্চিমবঙ্গের সেফটি অডিট করা যাবে না, কারণ তারা আগুনে যাবে, তারা স্টাফ কন্ট্রোল করবে, স্টেশনের ডিসিপ্লিন কন্ট্রোল করবে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ যত রেকর্ড সেগুলো করবে। তাহলে লাইসেন্সের রেগুলেটরি অথরিটি কারা? নট অনলি লাইসেন্স, তারপরে এনওসি। লাইসেন্স খুব ছোট সাবজেক্টকে লাইসেন্স বোঝায়। আচ্ছা, সেটার আইনটা হচ্ছে 2000, রুলসটা হচ্ছে 2004, আইনটাও 2004। আচ্ছা, কিন্তু ওই আইনেই বলা আছে যে ইনিশিয়াল কাজগুলো সব লাইসেন্স এজেন্সিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, তার কী ক্রাইটেরিয়া হবে, কী কোয়ালিফিকেশান হবে, সে কোথায় দায়বদ্ধতা থাকবে, সে ফাঁকি মারলে কীভাবে পানিশমেন্ট পাবে, তার জেল কাস্টডির পর্যন্ত প্রভিশন দেওয়া আছে। সেই আইন বামফ্রন্টের আমলে তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরেই তারা আর ওটা নিয়ে এগোলো না। মাঝখানে 15 বছর গেল আমাদের চিফ মিনিস্টারের পিরিয়ড, তারা এগোলো না। তারপরে এই সরকার তো কেবল এসছে, তাদের হয়তো পুরো ব্যাপারটা জানা। বেশ, তার মানে আপনি বলছেন যে এনওসি দেওয়ার জন্য যে রেগুলেটরি অথরিটি এটা, এবং আপনি বলছেন যে ফায়ার স্টেশনও যথেষ্ট কম রয়েছে, একজন ফায়ার অফিসার যে থাকবেন দায়িত্বে। ফায়ার স্টেশনের সংখ্যা আমি কম বলছি না, অলরেডি 180 ছাপিয়ে গেছে। আচ্ছা, কিন্তু ওই ফায়ার স্টেশনের যে স্যাংশন ম্যান পাওয়ার, রাইট ফ্রম দি অফিসার টু সুইপার, ঠিক ঠিক ঠিক, সেটা প্রচণ্ডভাবে। আচ্ছা, আমার বুঝতে ভুল হয়েছে, আপনি বলছেন যে ফায়ার স্টেশন অ্যাডিকুয়েট কিন্তু ম্যান পাওয়ার একেবারে নেই। ম্যান পাওয়ার, ঠিক, ইকুইপমেন্টস, ইনস্ট্রুমেন্ট, ফায়ার কোটি কোটি টাকার যে ইনস্ট্রুমেন্টগুলো কেনার পরে থেকে গোডাউনজাত হয়েছে, সেইগুলো কেনা হয়েছে। এটা কোন সময় হয়েছে? এটা এটা কেনা আরম্ভ হয়েছে আপনার, না বলে পাচ্ছি না, আমাদের আগের যে ফায়ার মিনিস্টার ছিলেন সুজিত বসু, আর তৎকালীন সময়ে আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন মনোজ আগরওয়াল, ওনাদের পিরিয়ডে ম্যাক্সিমাম। বেশ, ওই সময় থেকে কেনা শুরু। আমি দীপঙ্করদার কাছে আসবো। কেনা শুরু, এমন আইটেম কেনা শুরু যে আইটেমগুলো গোডাউন যাতে হবে কিন্তু বিকট টাকা কমিশন করে। বেশ, আমি বুঝতে পেরেছি যে আপনি যে সমস্ত মেশিনপত্রগুলো বলছেন আপনি সেগুলো ব্যবহার করাও হয়নি এবং সেই সময় করতে পারবে না, তবু কিনেছে কারণ কমিশনের লোভে। বেশ, কেন হয়েছে সেটা এটা হয়তো নীলাঞ্জনেরা ভালো বলতে পারবে। শুধু তাই নয়, আপনি আর একটা সেকেন্ড আমার কথা শুনুন। ডিভিশনাল অফিসার থেকে ডিরেক্টর পর্যন্ত প্রমোশনের রুলস হচ্ছে পিএসসির সাথে কনসাল্ট করে দিতে হবে। কিন্তু আমি যে অ্যাডিশনাল সেক্রেটারির কথা বললাম, উনি কোন ক্ষমতা বলে পিএসসিকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে একের পর এক ডিভিশনাল অফিসার, ডেপুটি ডাইরেক্টর, ডাইরেক্টরের প্রমোশন দিলেন উইদাউট কনসাল্টিং উইথ দি পিএসসি। সেটাও আপনি বলছেন একটা বড় প্রশ্ন। দীপঙ্করদার কাছেও আমি যাব। তাতে প্রশাসন ভেঙে পড়েছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনি বলছেন যে এর ফলে দমকলের প্রশাসন ভেঙে পড়েছে, টেকনিক্যাল জায়গাটা, এবং আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাও বললেন। এবার দীপঙ্করদা, নীলাঞ্জন, সুজিতদা কে কি বলছেন আমি শুনবো রাজনৈতিকভাবে তাদের বক্তব্য। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সবার সামনে, সবার কাছে আবারও আমরা এই প্রসঙ্গে উত্তর খোঁজবার চেষ্টা করব যে অ্যাটলিস্ট আগুনের দ্বারা প্রাণ বাঁচানোর ক্ষেত্রে নিরাপত্তাজনিত ব্যবস্থাটা যেন অ্যাটলিস্ট ফুল প্রুফ থাকে। সেটা তো সবাই চাইবেন, আগুনে প্রাণ যেতে পারে, এটা কোনো বিশেষ ঘটনা নয়, কিন্তু কোথাও এক্সটিংগুইশার নেই বা কোথাও বেরোনোর জন্য এসকেপ রুট নেই, কিছুই নেই। এই ব্যবস্থাগুলো তো চোখে আঙুল দিয়ে ভয়াবহতা তৈরি করছে। দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনার পর যখন তদন্ত করতে যাওয়া হচ্ছে, চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। আসছে বিরতির পর, সঙ্গে থাকবেন। দেখুন, সাধারণ চর্মচক্ষে যা দেখতে পাওয়া যায়, আমি বিশ্বাস করি যে মিডিয়ার ক্যামেরা গেলে তার থেকে বেশি কিছু দেখতে পাওয়া যায়। সকাল থেকে আমাদের দুই প্রতিনিধি ওই মির্জা গালিব স্ট্রিট চত্বরে ঘুরে বেরিয়েছেন ক্যামেরার লেন্সে তুলে ধরবার জন্য যে কি কি অপ্রতুলতা রয়েছে। অভিরূপা সাহা এবং খালিদ জামাল আমাদের দুই প্রতিনিধি ওই এলাকায় ছিলেন। দেখুন, প্রত্যেক বক্তা বলবেন, সময় অত্যন্ত কম। আমি অভিরূপার যে ওখানে ঘুরে দেখানো যে পরিস্থিতি, সেটা একবার একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখুন,
দম্পতি তারা গত 4 তারিখ এসেছেন তাদের ছেলের চিকিৎসা করানোর জন্য, আর তারপরেই এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাদের। হোটেল যাপন ঠিক একই রকম উপায়ে বা পন্থায় এই বীরেশ্বর মিত্র তিনি তৈরি করেছিলেন, এবং এভাবেই দেখতে পাওয়া যাচ্ছে যে ফায়ার এক্সটিংগুইশারগুলো রয়েছে, সেই ফায়ার এক্সটিংগুইশারগুলো যথাযথ সময় রিফিল করা হয়নি কোনো রকম ফায়ারের অডিট। এবং ইতিমধ্যেই বীরেশ্বর মিত্র যিনি হোটেল মালিক রয়েছেন তিনি ইতিমধ্যেই পলাতক, এবং এই হোটেলের অর্থাৎ হোটেল যাপন আরও একটি যে হোটেল রয়েছে এই বীরেশ্বর মিত্রের, সেই বীরেশ্বর মিত্র তার হোটেল যাপনের যিনি ম্যানেজার রয়েছে, একবার ছবিটা দেখাতে বলবো। হোটেলে কেউ নেই, ম্যানেজারের যে সিট সেই সিট একেবারে ফাঁকা। গোটা হোটেল জুড়ে যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কেউ নেই, কোনো হোটেলে কোনো কর্মী নেই। আপাততভাবে এই হোটেলগুলোতে এই অন্যান্য হোটেলের যারা আবাসিকরা ছিলেন, অর্থাৎ যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেলে যারা অন্যান্য আবাসিকরা ছিলেন তাদেরকে আপাততভাবে একটা অস্থায়ী শেল্টার দিয়েছেন পুলিশ প্রশাসন। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। দেখুন, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম যেখানে অগ্নিকাণ্ডের পরে কি অবস্থা, সেই ছবিটা খানিকটা উঠে আসলো। এবার আবার ফিরে আসার পর আমি চলে যাব দীপঙ্করদার কাছে। দীপঙ্করদা, এই তো পরিস্থিতি, এখন সরকারের 100 দিন হয়েছে, প্রত্যেকটি জায়গায় নজর দিতে পারবে সরকার? মানে অ্যাটলিস্ট ত্রুটি বিচ্যুতিগুলোকে রিপেয়ার করা সম্ভব হবে? এর মধ্যে আমরা তারাপীঠে দেখছিলাম যিনি ফায়ার ইন্সপেক্টর তাকে সাসপেন্ড করা হয়েছে, 15টি হোটেলকে আপাতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের কিছু পদক্ষেপ, রাস্টিক স্টেপ কিছু? দেখুন, এই ঘটনাগুলো সম্পূর্ণভাবে মানে কিভাবে ব্যক্ত করা যায়, একটা হৃদয় বিদারক ঘটনা। ঠিকই, যারা এসেছে তারা জানে না কালকে গতকাল এসেছেন, আজকে বেরোতে তাদের জীবনের শেষ হয়ে যাবে এটা বুঝতে পারিনি। মির্জা গালিব স্ট্রিটের ঘটনা, তারাপীঠের ঘটনা, এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পূর্ববর্তী 34 বছরের সরকার এবং পরবর্তী 15 বছরের সরকার, তারা হোটেলগুলো তার 3 মাসে তৈরি হয়নি। এই 100 দিনে আজকে আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত ছিল যে 100 দিনে কী কী কাজ করলো, শিল্প, শিক্ষা, কৃষি, উন্নয়ন, নগরায়নের ক্ষেত্রে কী উন্নয়নের হওয়ার কথা ছিল, কতটা হয়েছে, সে আলোচনায় না গিয়ে আমরা চলে যেতে হলো আমাদেরকে একটা হৃদয় বিদারক ঘটনা। দেখুন, আমরি ঘটনা ঘটেছিল 2011 সালের ডিসেম্বর মাসে। তখন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ওখানে গেছিলেন, যাওয়ার পরে হোটেলকে হসপিটালকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সেই হসপিটাল চালু হলো, যে হসপিটালের মালিকপক্ষ যারা ছিল, যারা শেয়ার হোল্ডারের বড় একটা অংশ ছিল, তারা কোথায় গেল, তারা কালীঘাটে গিয়ে কিভাবে মুক্ত পেল, তাদের কিভাবে মুক্তি করে দেওয়া হলো। সেই দিন যদি কঠোর সাজা হতো তাহলে এরকম অনৈতিক কাজ করতে অনেকে ভয় পেত। হোটেলগুলো কোনো জায়গায় কোনো ব্যবস্থা নেই, কোনো সরকারি হোটেল নয়, সব সরকারি প্রতিষ্ঠান। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়ার একজন অধ্যাপকে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নেই। এই যে মিড ডে মিল রান্না হয় বাচ্চাদের হোটেল, বাচ্চাদের জন্য, যে স্কুলগুলোতে কতটা বিভৎসটা কতটা খারাপ আছে। স্কুলে পাশে ক্লাস হচ্ছে, আমরা 3টে খবর করি। আমি জাস্ট দাদা বলি, কাটোয়া আপনার বনগা, মানে বলছি স্কুলগুলোর পাশে, একদম পাশের রুমেই হচ্ছে কি রান্না হচ্ছে, কোথাও আগে কাঠে হতো এখন গ্যাসে হচ্ছে অনেক জায়গায়। ভাবতে পারবে না, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটে, বিস্ফোরণ ঘটতে পারে, ঘটনা ঘটে, শিশুদের মৃত্যু ঘটতে পারে। ঈশ্বর না করুক এরকম ঘটনা না ঘটে, কিন্তু যারা এই সরকারগুলো চালালো, এতদিন ধরে চললো, তারা চোখের সামনে। দ্বিতীয় একটা বিষয়, টক টু মেয়র বলছিলেন, টক টু মেয়র থেকে যেখানে মির্জা গালিব স্ট্রিটে ঘটনা ঘটেছে 200 মিটারের মধ্যে, আপনি দৌড় মেরে গেলে চলে যেতে পারবেন। মির্জা গালিব স্ট্রিটের যে ঘিঞ্জি এলাকায় যে হোটেলগুলো রয়েছে, মির্জা গালিব স্ট্রিট নয়, শিয়ালদা বৈঠকখানে, শিয়ালদা চলে যাবেন, প্রতিটা হোটেলে যতটা জায়গা, হোটেলে ওঠার যে জায়গা, সেই প্যাসেজটাও 2.5 ফুট অনেক জায়গায়। অর্থাৎ মানুষের জীবনকে একেবারে পণ্য করে রেখে দিয়েছে। জীবন যে কোনো জায়গায় আপনার যে কোনো সময় মৃত্যু হবে, এই যে অবস্থাটা করে রেখেছে। কারা ছিল, কারা দমকল মন্ত্রী ছিল, কারা এই যে বলছিলেন, উনি প্রতিটা পদে বলেছেন যে কোনো টেন্ডার নেই, কোনো নেই, হঠাৎ করে প্রমোশন হয়ে গেল, 180টা ফায়ার স্টেশন হলো, তার কোনো কর্মচারী নেই, দমকলের ইঞ্জিন নেই, জল নিয়ে যাওয়ার জন্য যে বয়ে নিয়ে যাওয়ার যে মেশিন তা নেই। আমরা দেখেছিলাম
এই ঘটনাগুলো তো বিভিন্ন সময় কলকাতায় ঘটেছে, এবং যারা এই ঘটনাগুলো ঘটালো আমরা মনে করি যে এই ঘটনাগুলো শুধুমাত্র তদন্ত করে সাময়িক একজন অফিসার বা দুজন অফিসারকে দৃষ্টি তাদেরকে চাকরি থেকে বিরত করে, কাজ থেকে বিরত করেই আমাদের সরকার দাঁড়িয়ে থাকবে না। এর সাথে যারা এই রুটের সাথে যুক্ত, যারা ওই সময় পারমিশন দিয়েছিলেন, না আমার তো মনে হয় যে একজন অফিসারের এখতিয়ার আছে, এবার তিনি একটা জায়গায় লাইসেন্সকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছেন, হয়তো তার পেছনে টাকা পয়সার গল্প থাকতে পারে, তার ব্যক্তিগতভাবে থাকতে টাকা পারে, পয়সার গল্প প্রশাসনিক থাকতে পারে লেভেলেও না, আছে, সবাই জানে, প্রশাসনিক আপনিও লেভেলেও জানেন। থাকতে পারে। আপনিও জানেন এই যে অনৈতিক কাজ একটা লিমিট আছে, মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলা। এটা যে তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে গেছিল, সেটা বোমাগুলি দিয়ে মানুষকে মেরেছে শুধু তাই নয়, এই মৃত্যু ফাঁদগুলো করে রেখে দিয়েছে। বেশ, আমি আসবো আজকে মৃত্যু নীলাঞ্জনের ফাঁদের কাছে। যে মরণের দাদা, জন্য কেন তৎকালীন 10 সেকেন্ড, তৎকালীন যিনি এই দমকল মন্ত্রী ছিলেন তার কেন মানে সাজা হবে না, তার এই অপরাধের জন্য তার অপরাধ হিসেবে গণ্য করে কেন বিচার হবে না, এটাও আমরা দাবি রাখছি। প্রশাসন যথার্থভাবে এ বিষয়ে তদন্ত করুক, এবং সেই সময় যারা এই সমস্ত আধিকারিকরা ছিলেন, যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিলেন, পারমিশন দেওয়া থেকে শুরু অস্ত্র মানে জলের মেশিন থেকে শুরু করে যা যা ছিলেন, তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর সাজা দিতে হবে। তবে আমার মনে হয় এই যে আধিকারিক প্রসঙ্গ আনছেন, আধিকারিকদের হাত কোথাও না কোথাও, মানে অফিসার, আধিকারিক বা অ্যাডমিনিস্ট্রেটর কোথাও না কোথাও বাঁধা থাকে। খুব পরিষ্কার রাজনৈতিক নেতার নির্দেশ পেলেই উনি সেই কাজে। আমি দুটো কথাই বলেছি, মন্ত্রীর কথা বলেছি, এবং তার সাথে আমি বলছি যে অফিসিয়াল অথরাইজেশন তার থাকতে পারে, কিন্তু তার হাতটা চলে কিন্তু অন্য কারোর কথায়। এটা আপাতত আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখে অভ্যস্ত, নতুন করে বলার কিছু নেই। নীলাঞ্জন, এই জায়গাটা, এই যে যেটা ক্রমাগত চলে আসছিল যে পদ্ধতি বা প্রক্রিয়া, যেটার একাধিক জায়গায় উদয়বাবু উল্লেখও করলেন, আসলে কাজের কাজ সেরম কিছু হয়নি। কিছু রোবোটিক ফায়ার এক্সটিংগুইশার কেনার পরে সুজিতবাবু বিরাট করে প্রেস করে বলেছিলেন, বেশ কিছু হাই ল্যাডার কেনা হয়েছিল, কিছু ক্ষেত্রে ইউজ হয়েছে, কিন্তু সেটাও তো একেবারে তৃণমূল জমানার শেষের দিকে। মানে কি ভূমিকা, এরপরে হাওড়ায় অগ্নিকাণ্ড ঘটেছে, বড় বাজারে একের পর হচ্ছে, টেরিটি বাজারে হয়েছে অগ্নিকাণ্ড, তুমি স্টিফেন কোর্ট থেকে শুরু করো, আমরির কথা দীপাঞ্জন দাদা বললেন, দীপঙ্কর দা বললেন, সেটা তুমি ধরো, একের পর এক অগ্নিকাণ্ড হয়েছে। কিন্তু তৎসত্ত্বেও এটা তো একটা স্থায়ী ব্যবস্থা, অ্যাটলিস্ট আমরা সবাই আশা করবো যে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হোক, বা দমকলটা আরও বেশি স্ট্রং হোক পারমিশন দেওয়ার ক্ষেত্রে। আসবো নীলাঞ্জনের কাছে উত্তর নেবে একটা ছোট্ট বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকবেন। নীলাঞ্জন, এই ত্রুটি, এই বিচ্যুতি, এই মৃত্যু মিছিল দায় কে নেবে? দেখুন, দায়ের বিষয়টা পরে আসছি। প্রথমত যেটা, এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই পরপর যে দুটো অগ্নিকাণ্ড আমরা দেখলাম, একটা তারাপীঠে ঠিক কৌশিক অমাবস্যার আগে, আর এবং আজকে যেটা আমরা দেখলাম মির্জা গালিব স্ট্রিটে, তো এই দুটোই অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং দুটো ভিন্ন কারণে একটু বেশি সিগনিফিক্যান্ট। ওখানেও আমাদের জানেন, আমাদের তীর্থযাত্রীরা যায়, পিলগ্রিমসরা যায়, আর এখানে বাংলাদেশ থেকে অনেকে আসে, তো এখানে একটা আন্তঃরাষ্ট্রীয় বিষয়ও রয়েছে। এবার এই যেই বিষয়টা আপনি বলছেন যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা যে গত 15 বছরে, বা এটা একটা মানে প্রক্রিয়ার ব্যাপার, সেই জিনিসটা হয়েছে, সেই ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আমার মনে হয় গলতটা থেকে যাচ্ছে বারবার হচ্ছে যে কারা এই লাইসেন্সগুলো দিয়ে দিচ্ছে, এবং সেখানে আন্ডারহ্যান্ড কিছু ডিলিংস হচ্ছে। সেটা না হলে, কারণ আমি তারাপীঠের ব্যাপারটাও খুব ওয়েল স্টাডি করেছি, সেখানে দীর্ঘদিন ধরে যেই লজগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে, বা নতুনও যেগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু টিআরডিএ সেগুলোকে অনেকটাই মানে খুব মানে ছেড়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নতুন সরকার, তারা 100 দিন তারা অতিক্রান্ত করেছে, এখন আর হানিমুন পিরিয়ড নেই, তো এখন তাদেরকে তো দায়িত্ব নিতে হবে। এই জিনিসটা আপনারা তো একটা তো ইনডেফিনিট পিরিয়ড ধরে আমরা বলে যেতে পারবো না, ওই নেহেরুজিকে সারা জীবন দোষে গেলাম, এখানে সারা জীবন মমতা ব্যানার্জি আর জ্যোতি বসুকে দোষে গেলাম, এরকমভাবে হবে না। তো নতুন সরকারকে নিশ্চয়ই তাদের দায় নিতে হবে। আমি ধন্যবাদ জানাবো একজন ফায়ার ইন্সপেক্টর, তাকে ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে, এবং কলকাতার ক্ষেত্রেও মানে আমরা বলতেই পারতাম যে ওটা অনেকটা দূরে, তারাপীঠ অনেক দূরে, সেখানে প্রপার মনিটরিং নেই ইত্যাদি, সেটা কে যে এগুলো লাইসেন্স দিচ্ছে, সেখানে অনেক রকমের কনফিউশন আছে, বিভিন্ন সময় বিভিন্ন, একটা টাইমে ওটা পঞ্চায়েত এলাকা, এখনও পঞ্চায়েত টেকনিক্যালি, এবং তারপরে ব্যাপারটা টিআরডিএ দেখে, তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ বা দমকলের সেখানে একটা
স্থূলতা থাকতে পারে, কিন্তু কলকাতার মতো খাস কলকাতায় এই জিনিস ঘটছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরকম প্রচুর হোটেল আছে। নতুন সরকার এসছে, তারা তো মানুষকে অনেক রকমের প্রতিশ্রুতি করে এসছে, তারা একটু এনশিওর করুক, তারা বলুক যে এগুলোর সমস্ত অডিট আমরা করব। সবকটা হোটেলে, যেটা আমাদের টাইম টু টাইম হওয়ারই কথা, হয় না হয়তো, কিন্তু সেই জিনিসগুলো সরকার এনশিওর করুক, একটা টাইম বেঁধে দিক যে পুজোর আগে আমরা তুমি যেরকম সরকারের নতুন সরকারের কাছে প্রত্যাশা করছো, পাশাপাশি নিজেদের ব্যর্থতাটাও স্বীকার করে এখানে নিচ্ছো। ব্যর্থতা, না, দেখো, এটা খুব ব্যর্থতা sporting, এই বলে যে তুমি একটু বললে যে অডিট হয় না হয় হয় না, আমি বলছি তো, কিন্তু এই জিনিসটা এই গত 3 মাসে হয়েছে কি? 3 মাসেও তো একটা নতুন সরকার এসছে, 3 মাসের সবাই মধ্যে যদি audit দাঁড়ান, করতে চলে আপনার যাবে। মাঝখানে আমি কিচ্ছু বলিনি, তিন না, কিচ্ছু তিন না, বলিনি। 15 বছরের সঙ্গে বলার মানে কিছু বলিনি, limited না, tenure 15 এর বছরের সঙ্গে মধ্যে কথা audit বলা হয়নি, এটা তো বিশ্বাস করবো না। না, না, দেখুন, হয়েছে হয়তোবা। না, এই ধরনের এই Adequately কথাগুলো হয়নি। খুবই, হ্যাঁ, না, এটা শুধুমাত্র ফায়ার অডিটের ব্যাপার না, এই যে জায়গায় জায়গায় ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, এবং বাম আমলে প্রায় অনেক জায়গাতেই কোনো সিস্টেমই ছিল না। মানে কে এটা পারমিট করবে, কোনো পারমিশনের ব্যাপারই নেই, বাড়ির মতো করে উঠে গেছে সব হোটেল লজ সব উঠে গেছে। তো সেটা তো হয়েছে। কলকাতা একটা মানে অনেক পুরনো একটা শহর, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক চ্যালেঞ্জেস আছে, সরকারের সময় নিশ্চয়ই লাগবে, কিন্তু তারা মানে ব্যাপারটা যদি শুধুমাত্র পুরনো দিনের বিষয়কে সেটা তো বুঝতে ধরছে, চলে যায়, না, না, দোষাদোষি সেটাই এখানে ব্যাপারই হচ্ছে। নেই। কোনো রকমের অ্যাকাউন্টেবিলিটি বর্তমান সরকারের থেকে আসছে না। বর্তমান সরকার, আচ্ছা, আজকে অগ্নিমিত্রা পল কি বলেছেন, উত্তর আমরা রাজ্যের পাচ্ছি। পুর নগর উন্নয়ন মন্ত্রী? একবার ওনার বক্তব্য শোনাই, নীলাঞ্জন এটা যে তার জায়গাটা কাজ নয়, বলছেন। এটা দমকল মন্ত্রীর কাজ, বাই দ্য ওয়ে। না, মানে এই যে তুমি যে বললে না যে শুধুমাত্র অগ্নি নির্বাপন ব্যবস্থা নয়, এই যে শহরে হোটেলগুলো কিভাবে গড়ে উঠছে, তার এন্ট্রি এক্সিট কেমন, সেগুলো কনস্ট্রাকশন কেমন। আজকে অগ্নিমিত্রা পল বলছেন একটা বিল্ডিং এর মধ্যে 30টা না 35টা হচ্ছে আপনার ওই লজ চলছে। হ্যাঁ, মানে এই যে ভয়াবহ যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো তো লজের পারমিশন তো লজের পারমিশন বিজেপি থেকে দিয়েছে, সেই জন্যই পুরো নগর বিজেপি সরকার এসে লজের পারমিশন, এই বিজেপি এসে কি সরকার বিজেপি সরকার এসে কি লজের পারমিশন দিয়ে? না, না, সেটা আজকে এটা নলেজে এসছে, আজকে এটা এখন না জানতে তো ভাই এটা সময় লাগবে। এটাকে বিশ্বাসযোগ্য না। আচ্ছা, একটু দেখাই কি বলেছেন উনি। জানতেন না, মানুষ মরেছে তারপর জানছেন, এটা বিশ্বাসযোগ্য। বেশ, তা আমি একবার শোনাই উনি কি বলেছেন। পূর্বতন সরকার কি করেছে, পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন, তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো, কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো, কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরো আছে, একটাতে হয়েছে ঘটনা। তারা, আমার এতটুকুই বক্তব্য যে তারা তাহলে সেই ট্রেড লাইসেন্স বলুন বা অন্যান্য সমস্ত কিছু এগুলোকে ক্যান্সেল করুন, তারা রদটা করুন, তারা পুরো জিনিসটা আইনানুগ ভাবে ব্যাপারটা চালান, তারপর এই কথা। আগে সরকার কি করেছে, মোগল জমানায় কি লাইসেন্স দেয় কর্পোরেশন, লাইসেন্স দেয় সরকার, না অবশ্যই সরকার দেয় না। আমি আসবো, একটা বিরতি নেব। বদের হাতে তো ধরা উচিত। আচ্ছা, এই যে আমাকে কালীঘাট তৃণমূল বললেন, বলুন না। আপনার তো ঋতপন্থী তৃণমূল, আরে ঋতপন্থী তৃণমূল আর কৃতপন্থী তাদের তো বসাবেন না, তারা বিজেপির আন্ডারে। না, না, তারা তো নিশ্চয়ই না। ওটা দীপঙ্কর দাই দিয়ে দিতে পারবে, ওটা তাদেরই দল। আচ্ছা, তাদেরই দল। প্লিজ এটা একটা মিনিট দীপঙ্কর দা সুজিত দা সিনিয়র মানুষ, একটু বলতে দিতে হবে। আমরা এটা ঠিক বলেছে যে কালীঘাট পন্থী তৃণমূল, আপনি আমায় কেজি টিএমসি বললেন, তাহলে আমাদের ঋতব্রত পন্থী তৃণমূলরা কোথায়? আমি আমার রিপোর্টারদেরকে অনুরোধ করব এবং আমাদের অফিস থেকেও হয়তো বলবেন, আগামী 28 তারিখে কলকাতায় কারা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস করবে মেয়র রোডে, তা নিয়ে হাইকোর্টের তারা দ্বারস্থ হয়েছেন। যদি হাইকোর্ট উভয় পক্ষকেই রায় দেন, তাহলে উভয় পক্ষেরই যুব সমাজ সেখানে আসবেন। আমাদের রিপোর্টাররা গিয়ে হাত জোড় করে তাদেরকে বলবেন যে আপনারা প্লিজ এবার থেকে চ্যানেলে একজন করে রিপ্রেজেন্টেটিভ তারা নাকি কতগুলো স্পোকসপারসন অ্যাপয়েন্ট করেছে, কাউকে তো আমরা এখনো পাইনি ভাই। আমি অন্তত পক্ষে সেদিন অনফিল্ড কথা বলবার চেষ্টা করব। আমি জানি না অফিসিয়ালি তারা কোথা থেকে কি করছেন। আমরা আসবো, এসে সুজিত কুমার পাটোয়ারি বলবেন, প্রবীণ কংগ্রেস নেতা, নিশ্চিতভাবে বাম জমানার কথা সুজিতদার ভালো মনে আছে, টিএমসি জমানা মনে আছে, আর এখন এই জমানা। বিরতি নিয়ে ফিরে আসছি। আচ্ছা, বিরতি নেব না এখন। সুজিতদা প্লিজ কন্টিনিউ। আমি একটা কথা আগেই বলে নিই, বর্তমান কলকাতা আজকের থেকে 15 বছর আগের কলকাতা এবং তার আগের কলকাতা। যৌতুকগৃহ বলে একটা কথা শব্দ বাম আমল থেকে শুরু হয়েছে, যে কলকাতা যৌতুকগৃহ। তাহলে বাম আমল থেকে শুরু হলো, মাঝখানে 15 বছর কেটে গেছে। বাম আমল থেকে শুরু হয়েছে, সেই সময় মমতা ব্যানার্জি বহুবার যৌতুকগৃহ শব্দটা আমি ব্যবহার আমি নাম বলতে চাই না, এটা আমি এই শব্দটা বলতে চাই না আর কি, নামটা যৌতুকগৃহ। কিন্তু সেই যৌতুকগৃহকে একটা সুনির্দিষ্ট সুন্দর গৃহ করা গেল না এত বছরে। এই যে তিলজলা খুব রিসেন্ট ঘটে গেছে, তখন সবে নির্বাচন আগে আনন্দপুর,
এবং আমরা দেখলাম যে যেখানে এই সব ঘটনাগুলো ঘটছে, একটা রাজনৈতিক সদিচ্ছা, যেটা আমি বারবার বলছি, পলিটিক্যাল গুডউইল, যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে এই জিনিস ঘটতে থাকবে। কারণ এই যে আমরা যেটা বলছি যে আন্ডারহ্যান্ড কিছু জিনিস ঘটছে, অ্যাডমিনিস্ট্রেশন একদিকে নির্বাচিত সদস্য, আর একদিকে যারা সরকার চালায় সরকারি কর্মচারী, আইএস আমলারা। এই যে আমলারা, আজকের আমলারা, আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, আইএস পাস করে আসছে, কিন্তু মেরুদণ্ডটা মানে বেঁকে গেছে আমার মনে হয়েছে কোনো কোনো জায়গায়। যেমন ডাক্তারদের একটা মেরুদণ্ড দেখিয়েছিলেন ডাক্তারদের সামনে আন্দোলনের সময়, মেরুদণ্ড বেঁকে গেছে। কেন আইএসটা পারে না এটা আমি বিশ্বাস করি না। একজন আইএস যে সারা ভারতবর্ষে লড়াই লড়ে আসছে, তিনি মাথা নত করবেন কেন? তিনি যে পয়সা পান, যে সুযোগ সুবিধা পান, তারা আরও বেশি পাক, আমাদের আপত্তি নেই। একবার ইউনিভার্সিটিতে আমার সময় যখন ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ডিবেট হয়েছিল যে প্রফেসররা আইএস স্কেল পাবে কিনা। কেন আইএসটা বলছে আমরা এই ভারতবর্ষকে প্রতিদিন আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা এগিয়ে নিচ্ছি, একটা পরীক্ষায় ফেল করলে আমাদের দেশ পেছিয়ে যাবে। আমরা বলেছিলাম আমরা প্রতিটা ক্লাসে পরীক্ষা দিই, একটা ক্লাস ফেল করলে একটা জেনারেশন নষ্ট হবে। তাহলে আইএসরা যদি প্রতি মুহূর্তে পরীক্ষা দেয়, তারা কি পার্টির কাছে পরীক্ষা দিচ্ছে? অ্যাডমিনিস্ট্রেশন কার কাছে পরীক্ষা দিচ্ছে? কেন এই ঘটনা ঘটছে? তাহলে সেটাই আগে ধরা হোক। এবং পার্টির সদিচ্ছা, পলিটিক্যাল গুডউইল, আজকের একজন সাসপেন্ড করেছে, থ্যাংক ইউ, কিন্তু সাসপেন্ড করলে মাথার যন্ত্রণা যে মাথাটা কেটে বাদ দিলে তার যে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান যদি হতে হয় তাহলে আজকে যে সরকারে আছেন তিনি কিন্তু, আমরা প্রথমে বলি কংগ্রেস থেকে দাবি করছি বিচার বিভাগীয় তদন্ত। তিনজন বর্তমান জাস্টিস আছেন যাদেরকে দিয়ে করানো যাবে, এমন দেখে একটা কমিটি করে দেওয়া হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক। এবং কারা লাইসেন্স দিল, কারা ফায়ারের পারমিশন দিল, এনওসি নিতে হয়। ওই যে ভদ্রলোক বললেন, অফিসার বললেন এনওসি নিতে হয়, কারা এনওসি দিল, কোন সময় দিল এবং কিভাবে দিল। এনওসি দিতে গেলে তাকে ওভারঅল একটা জিনিস তদন্ত করতে হয়। এইগুলো করে যা স্টেপিং নেওয়ার উইদিন 1 মান্থ, আমি চাইছি না যে একবারে এক্ষুনি হবে। তবে আমার মনে হয় ভুল খোঁজার থেকেও ওই যেটা নীলাঞ্জন বলছিল যে সমস্ত ব্যবস্থাকে একেবারে পোস্টপন করে দিয়ে নতুন করে আবার ঢেলে সাজানোর যদি ব্যবস্থা, এটা কি করে সম্ভব? এটা একটা আপনি বলুন সব ওখানে যদি বন্ধ হয়ে যায় তাহলে না ওখান থেকে দেখুন বাংলাদেশের বহু মানুষ ওখানে আসে, যারা উইথ পাসপোর্ট আসে এবং থাকে, তাহলে ওই তারা যাবে কোথায়? আর এই যারা কর্মচারী তাদের, আমি হোটেল বন্ধ করার কথা হয়তো বলছি না, আমি বলছি এই যে লাইসেন্স দেওয়ার মানে পুরনো যা লাইসেন্স রয়েছে সেগুলোকে আবার পুনর্নবীকরণ করে, এবং যখন সেটা পুনর্নবীকরণ হচ্ছে তার প্রপার ইন্সপেকশন করা। উদয়বাবু, আপনি কি তাই মনে করছেন, বা আদতে সেটা কি টেকনিক্যালি সম্ভব? আমার এই যে আরেকটা মিনিট একটু উনি বলে নিক। হ্যাঁ, বক্তব্যে পরিষ্কার করে বললাম যে গভর্নমেন্ট নোটিফিকেশন নাম্বার 1961 5/3/2024 আমাদের এক্সিস্টিং ফুল প্রুফ সমস্ত রুলসকে সুপারসিড করে উনি যেটা ইন্ট্রোডিউস করলেন সম্পূর্ণ তো অবৈধই এবং পুরো ভেস্টেড কজে। কারণ আর এইটা করার ফলে আপনারা যদি ওই নোটিফিকেশনটা না, সেটা তিনি কেন করলেন এখন সেটা তো খুঁজে বার করতে হবে। আমার কথা হচ্ছে সেই সময়ের পলিটিক্যাল ইন্টারেস্ট কি ছিল, কেন তাকে করতে বাধ্য করা হলো, এসব তো প্রশ্ন থাকবে। ইট ওয়াজ ডান বাই হিম অ্যান্ড আই বিলিভ দি দেন ফায়ার মিনিস্টার ফর দেয়ার। কোন মিনিস্টার? ফায়ার মিনিস্টার। হ্যাঁ, উনি তো তাই বলছেন যে রাজনৈতিক ভেস্টেড পলিটিক্যাল ইন্টারেস্ট ছাড়া এটা একজন আইএস আইপিএস কেন করতে যাবেন আপনি বলুন। না করতে গেল কেন? আমি কি কোনো মিনিস্টারের কথা শুনতে বাধ্য নাকি অবৈধ অর্ডার? সেটা তো আবার আপনি যে কথা বলছেন তৃণমূল আমলে, তাহলে কোন আইপিএস, তৃণমূল আমলে কোন আইপিএস ছিল? বা তৃণমূলের আমলে তৃণমূলের আমলে আমি 6 মাস চাকরি করেছি। বামফ্রন্টের আমলে 32 বছর চাকরি করেছি। আই নেভার কম্প্রোমাইজ উইথ দি মিনিস্টার অলসো। আই volunteered my resignation against this kind of illegal practice of the then minister. Thereafter he personally requested me to withdraw, then I withdraw my VR.
বেশ, আমি আসবো দীপঙ্করদার কাছে আসবো। এই যে মাথা উঁচু করে উনি বলছেন যে আধিকারিকদের, আমি যেটা বলতে চাইছিলাম যে তৃণমূল জমানায় প্রায় সব আইপিএস আইএস উপরে কিছু না কিছু পলিটিক্যাল প্রেশার হয়তো ছিল। এক সেকেন্ড আমাকে টাইম নিন। হ্যাঁ, বলুন। উনি কোন অধিকারে এই অ্যাসেম্বলিতে ধ্বনি ভোটে পাস হওয়া যে আইন, সেই পুরো আইনটাকে সামিং আপ করে একসাথে আমাদের সেকশন 2 ক্লজ HB সেটাকে সুপারসিড করে 1900 আমি বুঝতে পারি এর কি কারণ রয়েছে, আমি একবার খোঁজার চেষ্টা করি। দীপঙ্করদা, দেখুন, উনি তো একটা কথা বলছেন যে এটা তো স্বাভাবিকভাবেই যে সেকশন 28 ক্লজ 8B, কেন তিনি পাশ হওয়া বিধানসভায় পাশ হওয়া আইনকে বাইপাস করে গিয়ে এই কাজগুলো করলেন। সত্যি সত্যি তিনি তো এখন আছেন, ওনার অভিযোগের ভিত্তি থেকে একটা FIR লজ করা হোক না। একটা সুমোটো একটা কেস লজ করে একটা তদন্ত করা উচিত বলে আমরা মনে করি। একটা FIR লজ করা হোক মনোজাগরণ বিরুদ্ধে। ভাই একজন জেলে আছে, সে হচ্ছে মিনিস্টার, তার সমস্ত স্যার, না উনি তো জেলে আছেন আর অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, ওটা পুরনীয় দুর্নীতি। এটা ঠিক, তাকে আবার এটা ঠিক যে আপনি যেটা বলছেন যে আইএস অফিসারদের সবাই সমান নয়, ঠিকই আমরা ধর্মেন্দ্র মিশনকে দেখেছি, বা অনেক অফিসারই এরকম ছিলেন যারা এই কথা শুনতে পারেননি বলেই তাদেরকে পারমিশন মানে কি বলা যেতে পারে শাস্তিযুক্ত প্রমোশন বসিয়ে রেখে দিয়েছে এবং তারা বসেছিলেন তখনও একদম এখন যারা আবার কেউ প্রিভিলেজড হতে, যারা প্রিভিলেজড এবং এখন যারা ফিরে আসছেন তারা কিন্তু ওই যোগ্য সম্পন্ন অফিসারকে অনেকেই এখন কিন্তু এই সরকারের আমলে এসছেন ও কাজ করছেন। এটা একদিনের সম্ভব না, নয়। না। এই যাই হোক, time taking factor, আজকে আর হাতে সময় নেই। জ্যোতিগ্রহকে বাঁচানোর জন্য কলকাতার মানুষদের সচেতন হতে একদম, হবে। আজকে আর হাতে সময় নেই, মানুষদেরও সতর্ক দেবের একদম বাস্তব কথা। আমি যেখানে থাকছি নেই, নাগরিকদেরও সচেতন থাকা উচিত। আমার নাগরিকদের মধ্যে সচেতন হতে বেশ, আমি এখন এই অনুষ্ঠান শেষ করব, হাতে আর একেবারে সময় নেই। আমাদের শেষ করতে আমি ধন্যবাদ জানাবো উদয়বাবুকে আমাদের সময় দেওয়ার জন্য, সুজিত কুমার পাটোয়ারি, নীলাঞ্জন দাস এবং দীপঙ্কর সরকার সঙ্গে আপনারা ছিলেন। শেষ কথা, দীপঙ্করদার বক্তব্যকে সূত্র ধরে শুরু করব, বা সবাই যেটা ভাবছেন, আপনাদেরও সতর্ক হতে হবে। শুধুমাত্র প্রশাসন আর দমকল নয়, মানুষের ব্যক্তিগত উদ্যোগ এবং সতর্কতা প্রশাসনের চোখ খুলে দিতে পারে, এটা আমি বিশ্বাস করি। অন্ততপক্ষে রাজনীতিক নেতা যারা বা রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন, আপনারা তাদেরকে ইনফর্ম করুন যদি এরকম ত্রুটি বিচ্যুতি কিছু হয়। জনতার দরবার বলে বিভিন্ন স্টেজ রয়েছে, সেখানে আপনারা যেতে পারেন, জানাতে পারেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে আপনার এলাকায় আপনার প্রশাসন সঠিক ব্যবস্থা নিচ্ছে কিনা। আসুন, এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।